হ্যালো গাইজ, পাঠ করছি আজ লেখনীতে সাবিল আসাবি। পর্ব সংখ্যা ১৯। জেসপার ল্যাব থেকে ধীর পায়ে গ্লাস হাউসে ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিয়েও তার প্রশান্তি মিলল না। মাথার ভেতর তীব্র যন্ত্রণা প্রবাহ যেন মস্তিষ্কে ক্ষতবিক্ষত করছে। শক্তিশালী শরীরে ক্লান্ত না থাকায় এই অসহ্য মাথা ব্যথা তাকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দিচ্ছে। ঘরে প্রবেশের আগে সে অ্যাকোয়ারাকে আদেশ করেছিল কফির জন্য, যাতে হয়তো কিছুটা স্বস্তি পায়। অন্যদিকে অ্যাকোয়ারা প্রিন্সের কফি তৈরি করে দোতলায় যাচ্ছিল। ঠিক তখনই আলবিরা তার পথ আটকায়। অ্যাকোয়ারা শুনে, একটা দরকারি কথা ছিল। আলবিরার কণ্ঠে চিন্তার আভাস। অ্যাকোয়ারা কিছুটা থেমে প্রশ্ন করে, কিন্তু প্রিন্স তার জন্য কফি নেওয়ার আদেশ দিয়েছে, আগে কফিটা দিয়ে আসি। আলবিরা একটু থেমে গম্ভীর মুখে বলে, তোমার যেতে হবে না, ওই হিউম্যান মেয়েটিকে পাঠাও, ওকে আদেশ দাও। অ্যাকোয়ারা মুখে একটু কৌতূহল ফুটে ওঠে, তবে সে আলবিরার সিদ্ধান্ত মেনে নেয়। ঠিক আছে, যেমন তুমি বলছো। অ্যাকোয়ারা ফিওনাকে ডেকে নিয়ে আসে, কফির কাপ তার হাতে ধরিয়ে দেয়। ফিওনা ভেতরে অচেনা শঙ্কা ভর করে। কফি হাতে ধরে দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতে পারছে না তাকেই কেন বারবার এই জেসপারের সামনে পাঠানো হয়। অ্যাকোয়ারা কড়া কণ্ঠে বলে, ফিওনা, প্রিন্সের কক্ষে কফিটা পৌঁছে দাও, সাবধান একটুও না পড়ে যায়। এটাতে আয়ুর্বেদিক মিশিয়ে দিয়েছি, ওনার মাথা ব্যথা তাই। ফিওনা খানিকটা অস্থির মনে প্রশ্ন করে, কিন্তু আমি না গেলে হয় না আজকে? একবার বিরক্তি সুরে বলে, আলবিরার নির্দেশ, খেলাপ করার জায়গা নেই, কফিটা নিয়ে যাও। আর মনে রেখো, প্রিন্সের সামনে সাবধান থাকবে। ফিওনার মুখে কিছু না বললে তার মন দুশ্চিন্তায় ভারী হয়ে ওঠে। তবে সে ধীরে ধীরে কফির কাপ হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে। সেই অনিশ্চয়তার মাঝে নিজের সাহসকে শক্ত করে ধরে ফিওনা নিঃশব্দে করিডোরে পেরিয়ে চলে। প্রতি পদক্ষেপে তার হৃদস্পন্দন বেড়ে চলেছে। আজকের সেই ভয়াল চুম্বনের ঘটনা পর সে অগ্নিসদৃশ্য প্রান্তরের দানবটির মুখোমুখি হওয়ার ভীষণ অস্বস্তির। তবুও হাতে কফির কাপ ধরা অবস্থায় নিজের শঙ্কাকে নিবৃত্ত করে জেসপারের কক্ষের সামনে এসে দাঁড়ায়। দরজা স্লাইডিং হয়ে খুলে গেল, যেন তার আগমনের পূর্ব নির্ধারিত। রাতের নিস্তব্ধতা ভেদ করে চাঁদের আলো কক্ষের ভিতর প্রবেশ করে, সারা ঘরকে এক অপার্থিব আলোকমালায় রাঙিয়ে তুলছে। জেসপার বিছানার আলমোড়া ভেঙে শুয়ে আছে, এক পায়ের ওপর আরেক পা তুলে রেখেছে, একটি হাত অবহেলায় চোখের ওপর রাখা। তার উন্মুক্ত বক্ষ, শার্টহীন শক্তিশালী পেশিগুলো প্রদীপ্ত চাঁদের আলোয় আরো ঝলমল করছে। চাঁদের স্নিগ্ধ আলোতে তার সিক্স প্যাক আবির্ভূত, হাতে ফুটে উঠেছে ভেনাসের মতো নীলচে সবুজ শিরা। ফিওনার দৃষ্টি থমকে যায়। কোনো কথা নেই, কোনো শব্দ নেই। সেই নীরবতার ভেতরে দাঁড়িয়ে সে যেন অপার এক শক্তিমত্তার সামনে স্থির। তার অন্তরের গভীরে মিশে থাকা এক দ্বিধার সংযম তাকে থামিয়ে রেখেছে। জেসপার যেন এক জটিল ধাঁধা, যার সমাধানের অধিকার কেবল তার নিজের হাতে। ফিওনার নির্বাক বেখেয়ালি দৃষ্টিতে তাকিয়ে রইল। জীবনে প্রথমবার কোনো পুরুষকে এমন খোলামেলা অনাবৃত শরীরে দেখছে সে, তাও এমন এক শরীর যা কোনো
প্রকৃতির নিপুণ শৈল্পিক সৃষ্টি। জাসপারের পেশিগুলো এমনভাবে সংযুক্ত যে প্রতিটি রেখার রহস্যময় শক্তি যেন মিশে আছে। ফিওনার দৃষ্টি আকর্ষণ এড়াতে চাইলেও বারবার তার চোখ গিয়ে আটকে যায় সেখানে, অবাধ্য হয়ে যেন প্রতিটি বিষাদে হারিয়ে যাচ্ছে। তার ঠোঁট শুকিয়ে আসে, হৃদয় হঠাৎ তীব্র গতিতে ধুকপুক করতে থাকে। এমন এক ধরনের অস্বস্তি আর মুগ্ধতার সম্মিলনে তার গাল লাল হয়ে ওঠে। এই পুরুষ যে কিনা তার জন্য দুর্বোধ্য ভয়ঙ্কর এক প্রাণী। তার শরীরের সৌন্দর্য ফিওনাকে সমস্ত সংযমকে অকার্যকর করে দিয়েছে। সেই মুহূর্তে জাসপারের শক্তিশালী অবয়বের মাঝে ফিওনা নিজেকে ক্ষুদ্র ও অরক্ষিত অনুভব করে, অথচ তার দৃষ্টি সরাতে ব্যর্থ হয়। জাসপার গম্ভীর কণ্ঠে ফিওনার মগ্নতা ভেঙে বলল, কি হলো একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কফি কোথায়? ফিওনা মুহূর্তে বাস্তবতায় ফিরে এলো, নিজের মনে অস্থির হয়ে উঠল। ইস, নিজেকে গালমন্দ করতে লাগলো। ছি, তুই এমন নির্লজ্জ কিভাবে হতে পারলি ফিওনা? এই ড্রাগনকে এভাবে দেখার কি আছে? ফিওনা যখন মৃদু পায়ে এগিয়ে এসে টেবিলে কফির মগ রাখল, তখনই জাসপার চোখের ওপর হাত রেখে অর্ধতন্দ্রায় শুয়েছিল। হঠাৎ কোনো এক অদ্ভুত মিষ্টি সুবাস তার নাকে ভেসে এলো। এটা ছিল এক অচেনা ঘ্রাণ, আশ্চর্যভাবে উষ্ণ, কোমল আর এমন এক মাদকতায় ভরা যেন তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ু শিথিল হয়ে আসছে। একটা মেলিয়ে হরমোনাল ঘ্রাণ, যা সূক্ষ্ম, মৃদু আর প্রাকৃতিক, এক ধরনের মিষ্টি সুবাস যা সহজেই প্রতিটি অনুভূতিকে উজ্জীবিত করে তোলে। ফিওনার শরীর থেকে ভেসে আসা এই ঘ্রাণ কেন যেন উষ্ণ, কোমল আর খানিকটা ফুলের মতো সতেজ। এটি এক ধরনের ম্যাগনোলিয়ার ফুলের মিষ্টি মৃদু চন্দন গন্ধের মতো, যা প্রাকৃতিকভাবে শীতলতর। আচমকা এমন অপরিচিত ঘ্রাণ নাকে আসছে। জাসপার তার হাত সরিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সেই সুবাস যেন বাতাসে ছড়িয়ে পড়েছে, ঠিক যেন ফুলের বনে বসে আছে সে, যেখানে প্রতিটি শ্বাসের সাথে ঘ্রাণ তার ভেতরে প্রবেশ করছে। ফিওনা সেখানে দাঁড়িয়ে, নিরীহ ভঙ্গিতে, তবে তার শরীর থেকে ভেসে আসে সে আকর্ষণীয় ঘ্রাণ জাসপারের ইন্দ্রিয় জগতে নতুন এক অনুভূতির সঞ্চার করল। জাসপার এক মুহূর্তের জন্য স্থির থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ফিওনা থমকে দাঁড়িয়ে পড়ল, তার চোখে চোখ পড়া জাসপারের তীক্ষ্ণ গভীর দৃষ্টির সাথে। সেই দৃষ্টিতে যেন এক অজানা স্রোত আছে, যা ফিওনার অন্তরে প্রবেশ করে তাকে তুমুলভাবে কাঁপিয়ে তুলল। মুহূর্তে সে নিজের অব্যক্ত লজ্জা ও দুর্বলতা চেপে দিয়ে অন্যদিকে তাকাতে চাইলেও পারল না। সেই দৃষ্টির মায়ার বন্দী হয়ে রইল। ফিওনা থমকে দাঁড়িয়ে আছে, যেখানে অদৃশ্য কোনো শক্তি তাকে পেছনে টেনে ধরে রেখেছে। জাসপার প্রথমে সামান্য অবাক হয়, তারপর তার চোখ দুটি ফিওনার দিকে নিবদ্ধ করল, ধীরে ধীরে, যেন প্রতিটি ভাঁজে লুকানো রহস্য উন্মোচন করতে চায়। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দৃষ্টিতে আচ্ছন্ন করল তাকে, যেন তার চোখের বোধ হয় এক শীতল আগুন জ্বলছে। ফিওনার গায়ে খয়েরি রঙের ফ্রক, যা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। কাঁধ থেকে একটু নেমে আসা হাতটা যেন তার অনিচ্ছায় এক ধরনের নাজুক সৌন্দর্য এনে দিয়েছে। তার সোনালি চুলগুলো খোলা এবং চাঁদের আলোয় মোলায়েম ঝলক, যেন চুলের সেই প্রতিটি রেশমি সুতার জীবন্ত আলোর বুনন।
এঁকে দিয়েছে। জ্যাসপার তাকিয়ে রইল তার মুখের দিকে, কোনো কথা না বলে, কিন্তু তার দৃষ্টির গভীরতা যেন প্রশ্নের ঝড় বইছে। ফিওনার মনে হলো এই দৃষ্টির প্রতিটি ছোঁয়া তার মনের গহীনে আবরণকে খসিয়ে দিচ্ছে। অস্বস্তিতে সে এক পা পেছোতে সরতে চাইল, কিন্তু যেন সেখানে শিকল বেঁধে তাকে আটকে রেখেছে। এই অনিশ্চিত মুহূর্তে সে নিজেকে সংবরণ করতে চেষ্টা করল, কিন্তু সেই মনস্টারের তীক্ষ্ণ অনুচ্চারিত দৃষ্টির সামনে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। জ্যাসপার হঠাৎ গম্ভীর অথচ কোমল স্বরে প্রশ্ন করল, এতক্ষণ ধরে কক্ষে প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? ফিওনা যেন মুহূর্তে বিচলিত হয়ে উঠল। কি বলবে সে? কিভাবে ব্যাখ্যা করবে এই বিবৃতিকর সত্য যে এই অচেনা অথচ দুর্নিবার আকর্ষণীয় পুরুষের অনাবৃত শরীরে যেন তার দৃষ্টি দিয়ে তাকে বন্দী করে রেখেছিল। এক অস্বস্তিকর অনুভূতি তার মুখ লাল হয়ে উঠল। নিজের মনের মধ্যে একটি ক্ষীণ কণ্ঠস্বর যেন তাকে পুনরায় গালমন্দ করছে। তবুও সে নিজেকে সংকলিত করে কিছু বলতে চেষ্টা করল, তবে শব্দগুলো যেন গলার কাছে এসে আটকে গেল। তার চোখ নিচে নামিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না। যেন নিজেই এই দুর্বলতাকে জ্যাসপারের কাছ থেকে আড়াল করতে চাইছে। ফিওনার উত্তরের জন্য অপেক্ষা করে জ্যাসপার ধমকের স্বরে বলল, এই মেয়ে, তুমি সবসময় এমন কেন? কোনো কথার উত্তর দিতে পারো না? ফিওনার হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল, তার কণ্ঠস্বর কাঁপল। না, আসলে আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই বিরক্ত না করে টেবিলে কফিটা রাখতে চেয়েছি। জ্যাসপার তখন বিছানা থেকে উঠে বসল, পাশে থাকা কফির মগটা হাতে তুলে নিল। উষ্ণ কফির ধোঁয়া বাতাসে ভাসতে লাগলো, আর সে কফির মগে চুমুক দিল। ফিওনার চোখ সেই মগের দিকে আটকে গেল। রক্তিম বেগুনি ঠোঁটগুলো কফির মগে স্পর্শ করছিল। এক অদ্ভুত আকর্ষণে ভরা দৃশ্য ছিল সে ঠোঁটগুলো, যা গতকাল তার ঠোঁটে লেগেছিল, এখন কফির সঙ্গে চুমুক দিচ্ছে। ফিওনার মনে একটি অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে বুঝতে পারল না কেন তার মনে আকর্ষণ এবং ঘৃণার এই খারাপ মিশ্রণ তৈরি হচ্ছে। ঠোঁটজোড়া এত আকর্ষণীয়, অথচ এর স্বাদ এত জঘন্য তিক্ত। কফি শেষ করে জ্যাসপার মগটি ফিওনার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও মগ, অ্যান্ড গো টু হেল নাও। ফিওনাও মনে রাগের আগুন জ্বলে উঠল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই ড্রাগন নিজেকে কিভাবে হতে পারে সে ভেনাসের প্রিন্স, কিন্তু পৃথিবীতে সে একটা অ্যানিমেল ছাড়া কিছুই না। ফিওনা প্রতিক্রিয়ার সঙ্গে তার মুখাবর ভঙ্গি প্রকাশ পেয়েছিল, শঙ্কা, বিরক্তি আর ক্ষোভ, এসবই একসাথে জমা হয়েছিল। ফিওনা কফির মগটা হাতে নিয়ে এক প্রকার হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল, যেন তার পিঠে একটা ভারী বোঝা নিয়ে চলেছে। তার পদক্ষেপে এক ধরনের তীব্রতা ছিল যা জ্যাসপারের জন্য অবাককর ছিল। সে ভাবতে লাগলো, হনহন করে ঘর থেকে বেরিয়ে যাওয়া তো আমার স্টাইল। ফিওনার এই আচরণ যেন একটি নতুন বার্তা নিয়ে আসছিল, যা জ্যাসপারের সঙ্গে তার সম্পর্কের মধ্যে একটি পরিবর্তন সূচিত করছিল। তার চোখে ছিল ক্ষোভের জ্বলন্ত শিখা, সেই শিখা যেন জ্যাসপারকে বিদ্ধ করে যাচ্ছিল। ফিওনা চলে যাওয়ার সাথে সাথে সেই মেয়েলি হরমোনাল মিষ্টি ঘ্রাণটাও হারিয়ে গেল, যেন ঘরের বাতাস থেকে এক মুহূর্তের একটি স্পর্শময়তা উবে গেল। জ্যাসপার এক প্রকার বিভ্রান্ত হয়ে পড়ল। তার মন খুঁজে ফিরল সেই স্নিগ্ধ সুবাসের উৎস।
জেসপারের অনুভূতি এখন আস্তে আস্তে গভীরতর হতে শুরু করলো, কারণ তার লাভ্যাংশটি ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। প্রথমবারের মতো ফিওনার শরীর থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ তাকে মোহিত করতে শুরু করেছিল। এই ঘ্রাণটি যেন এক অদ্ভুত মাদকতায় পরিপূর্ণ, যা তার মনকে আকর্ষণ করছিল। ফিওনার শরীরে এই ঘ্রাণকে কোনো সাধারণ সুগন্ধের মতো নয়, বরং এটা যেন ফুলের মৃদু সৌরভ, গাঢ় মৌম সুবাসের সংমিশ্রণ, যা ঘিরে ধরেছে জেসপারকে। ঘ্রাণটি তার ভেতরের বায়ো রিসেপ্টরদের যেন আস্তে আস্তে উত্তেজিত করছিল। তার মধ্যে এক ধরনের আসক্তির সৃষ্টি করছিল। এটি নিছকই হরমোনাল এক ঘ্রাণ নয়, বরং এটি এমন এক আভাস যা তার মনে একটি স্নিগ্ধ অথচ শক্তিশালী অনুরণ সৃষ্টি করছিল। এর আগেও তো ফিওনার কাছে গিয়েছিল। মনে মনে চিন্তা করতে লাগলো জেসপার, তখন তো এমন কোনো ঘ্রাণ নাকি আসেনি, আজ হঠাৎ কি হলো? তার মনে প্রশ্ন খেলা করতে লাগলো, এই মেয়ে কি আজ কোনো বিশেষ পারফিউম মেখেছে? জেসপার হৃদয়ে উকি দিল এক অদ্ভুত কৌতূহল। ফিওনার এই পরিবর্তন, তার শরীরের আশেপাশে নিঃশ্বাসের ভাসমান সে অচেনা ঘ্রাণ, মনের মধ্যে উড়ে বেড়ানো ভাবনাগুলো যেন অদৃশ্য এক আকর্ষণে তাকে আরো বেশি কৌতূহল করে তুলছিল। পরের দিন সকালে এক স্নিগ্ধ আলোতে ঘরটি উজ্জ্বল হয়ে উঠল, যেন সূর্যের প্রথম কিরণে আকাশের কোলে নেমে এসে সবকিছু নতুন করে সজীবতা দিয়েছে। ফিওনা আলতোভাবে ঘুম থেকে উঠল, চোখে মেজাজে নিঃসঙ্গতা কাটিয়ে দৃষ্টিতে আলো নিয়ে আসার চেষ্টা করছে। সেই মুহূর্তে অ্যাকুয়ারা তার রুমে প্রবেশ করলো, দ্রুত এবং চটপটে। ফিউ, তুমি উঠেছ? তাড়াতাড়ি করো, নাস্তা তৈরি করতে হবে তো। ফিওনা অ্যাকুয়ারার উত্তেজনা শুনে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হলো। নিজের মনকে একত্রিত করে সে উঠে পড়ল, হালকা করে ফ্রেশ হয়ে নাস্তা প্রস্তুতের কাজে অ্যাকুয়ারার সাথে কিচেনে প্রবেশ করলো। দুজনের মধ্যে যেন একটা সজীবতা অনুভূত হচ্ছিল। ফিওনার হাতগুলো ঘুরছিল রান্নাঘরের সামগ্রীগুলোতে, অ্যাকুয়ারা আনন্দের সাথে নির্দেশ দিচ্ছিল। প্যানের ওপরে ডিম ফাটানো, টোস্ট পোড়ানো, সবকিছুতে তাদের আলাপচারিতা এবং হাসির ভঙ্গি ছিল। আজকের মেনু কি হবে? ফিওনা জিজ্ঞেস করলো, প্যানের মধ্যে তেল ঢালতে ঢালতে। অবশ্য প্যানকেক, অ্যাকুয়ারা উত্তর দিল, তার চোখে উজ্জ্বলতা। তোমার হাতে যে মিষ্টি স্পর্শ, তাতে সবকিছুই যেন আরো সুস্বাদু হয়। ফিওনা তার কথা শুনে হাসল। এই সহজ স্নিগ্ধ সকালে দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো গভীর হতে লাগলো। রান্নাঘরের নিঃশ্বাসে তারা যেন জীবনকে নতুন করে আবিষ্কার করছে। ফিওনা হঠাৎ করে বলছিলাম যে অ্যাকু, অনেকদিন হয়েছে আমি ঠিকমতো গোসল করতে পারছি না এই ছোট বাথরুমে। আজকে একটু হ্রদে গোসল করতে পারলে ভালো লাগতো, কি বলো? ফিওনার মুখে এমন প্রস্তাব শুনে অ্যাকুয়ারা কিছুটা হেসে বলে, ঠিক বলেছ, ছোট বাথরুমের সুবিধা হয় না। আমারও একদিন একটু আনন্দ করে গোসল করতে পারি। ফিওনা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ওহ, তাহলে তো বেশ মজাই হবে। অ্যাকুয়ারা মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। তাহলে কি প্রিন্সের থেকে অনুমতি নিয়ে নিশ্চয়, আশা করি তিনি অনুমতি দিবেন। জেসপার ধীর পায়ে ঘুম থেকে উঠে গোসলের দিকে এগিয়ে যায়। তার প্রত্যাহিক অভিজাত গোসলের আয়োজন আগেই সম্পন্ন হয়েছে। অন্য এক ড্রাগন তার জন্য এই বিশেষ স্থান সবকিছু প্রস্তুত করে রেখেছে। জেসপারের গোসলের জায়গাটা যেন প্রাকৃতিক কোলে
তৈরি এক স্বর্গের টুকরো। গ্লাস হাউসের বিশাল বারান্দার একপাশে পাহাড়ের সাথে যেন ঝুলে রয়েছে গোসলখানা। উন্মুক্ত প্রকৃতির মাঝে অবস্থিত এই স্থান যেন এক রাজকীয় বিশ্রামস্থল। বারান্দার ওপরে এক সুবৃহৎ বাথটব রাখা, যা তৈরি হয়েছে আভিজাত্যের প্রতীক হিসেবে। তার চারপাশে সাদা মার্বেল পাথরে সাজানো। বারান্দার ঠিক পাশেই মেঘেরা এসে লেপ্টে থাকে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় তাদের। দৃষ্টিসীমার ওপরে বিস্তৃত সবুজ পাহাড়ের সারি, মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণার শব্দ যেন দূরের সুর মূর্ছনা এনে দেয়। কুয়াশায় মোড়ানো এই সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ আলোর ঝলকানি এসে পড়ে বাথটবের সচ্ছল জলের ওপর, সোনালি আভা এনে দেয় গোটা পরিবেশে। জ্যাসপারের গোসলের স্থানে রাখা হয়েছে ছোট ছোট প্রাকৃতিক পাথরের তৈরি সোপ আর অন্য উপকরণ, যা তার রাজকীয় রুচির সাথে মিল রেখে মনোমুগ্ধকরভাবে সাজানো। চারপাশে গাছের সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা কিছু বুনো ফুল, মৃদু সুগন্ধি ছড়ানো বাতাস, এ যেন প্রকৃতির মাঝে এক শান্তিপূর্ণ মুক্ত পরিবেশ, যেখানে জ্যাসপারের প্রকৃতির সৌন্দর্যের সাথে একাত্ম হয়ে নিজেকে প্রশান্তির মধ্যে হারিয়ে ফেলতে পারে। জ্যাসপারের গোসলের আগে বাথটবে বরফের টুকরো ছড়িয়ে দেওয়া হয়, যেন গোসলটা তার জন্য আরামদায়ক হয়। ড্রাগনের তপ্ত তাপমাত্রা ঠান্ডা পানির স্নিগ্ধতায় প্রশমিত করার একটি প্রাকৃতিক আয়োজন। তার দেহের বাইরের তাপমাত্রা পৃথিবীর মানুষের মত সেই মেডিসিনের কারণে, তবে ভেতরে লুকিয়ে থাকা ড্রাগনের উষ্ণতা বরফের ঠান্ডা পানির স্পর্শে খানিকটা স্থির হয়। বিশাল কাচের বারান্দায় ঝুলন্ত গোসলখানা। জ্যাসপার প্রবেশের সাথে সাথে চারপাশের প্রাকৃতিক দৃশ্য যেন তার অপেক্ষায় আছে। পাহাড়ের ঢাল, সামনে উঁচু মেঘ, দূরে সবুজ পর্বতমালা, সব মিলে এক অতুলনীয় দৃশ্য। ধীরে ধীরে জ্যাসপার সব পোশাক খুলে ফেলল, যেন রাজকীয় সাজসজ্জা ছেড়ে একান্ত নিরাভরণে নিজেকে প্রাকৃতিক স্নেহের সঁপে দিচ্ছে। এরপর পা ডুবিয়ে বসল বরফের ঠান্ডা পানিতে ভরা বিশাল বাথটবে। প্রথম ছোঁয়াতে ঠান্ডা পানির স্পর্শ যেন তার ড্রাগনা অন্তর্গত তাপকে প্রশমিত করে এক গভীর প্রশান্তির আস্বাদনে এনে দেয়। হালকা শ্বাস ফেলে সে আরাম অনুভব করল। সেই শীতল স্রোত যেন তার দেহের সব অবশিষ্ট উত্তাপ মুছে ফেলে। আশেপাশে রাখা সুবাসিত বডি ওয়াশ নিয়ে ধীরে ধীরে দেহে সাবানের ফেনা তৈরি করল। সূক্ষ্ম ফেনা তার মসৃণ ত্বক ঢেকে গেল। ফেনার আস্তরণ যেন তার শরীরে আরো উদ্ভাসিত হয়ে উঠল, যেন আকাশ চমৎকার স্থাপত্য। মাথা শ্যাম্পু করল নিখুঁত যত্নে, গা থেকে সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে যেন আরেকবার নবজীবনের স্নিগ্ধতায় উদ্ভাসিত হলো। এভাবে গোসলের প্রতিটি মুহূর্ত তার জন্য এক রাজকীয় অভিজ্ঞতা, একান্ত প্রশান্তির অনুভব, যেন নিজের প্রকৃতির কোলে বিলিয়ে দেওয়া এক সূক্ষ্ম বিলাসিতা। জ্যাসপার নিজের কক্ষে প্রবেশ করে। আলমারির একটি দরজা খুলে সে একটি স্নিগ্ধ সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল। কালো এবং সাদা রং তার পছন্দ, এবং সাদা শার্টটি তার ফর্সা দেহের সাথে যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। শার্টটি পরে সে ভেনাসের বিশেষ পারফিউমটি নিয়ে তার ঘাড়ে শার্টে হাতায় লাগালো। পৃথিবীতে এই পারফিউম পাওয়া যায় না, তাই জ্যাসপারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ভেনাসের পারফিউম।
চন্দ্রমল্লিকা ফুলের এর সুবাসটি একেবারে স্বর্গীয়। এটি শুরুতেই আনে এক হালকা সুগন্ধির সৌর ঘ্রাণ, যেন একদম সূর্যাস্তের পরে ভেনাসের গায়ে জমে বৃষ্টির মতো। এরপর উঠে আসে গভীর গন্ধের একটি স্তর, যাতে মিশে থাকে স্টার অ্যানিস ও গ্রিন কেয়ারের মিশ্রণ, যা তার শক্তিময় সত্তার প্রকাশ। সেই স্তরে সে সুবাসে রয়েছে একটি মিষ্টি স্যান্ডালউড এবং অম্বারগ্রিসের উষ্ণতা, যা তার ড্রাগনের গোপন এবং অন্তর্নিহিত উষ্ণতার ইঙ্গিত দেয়। স্বর্গীয় এই ভেনাসের সুগন্ধি যেন এক আবেশে ভরা ঐশ্বর্য, যা অন্য কারো জন্য নয়, শুধুমাত্র জ্যাসপারের জন্য। এক মুহূর্তে পুরো গ্লাস হাউসে সেই সুবাস ছড়িয়ে পড়ল, যেন বাতাসে প্রতিটি নতুন জীবন প্রবাহিত হচ্ছে। ফিওনা তখন টেবিলে নাস্তা সাজাচ্ছিল এবং সবাই উপস্থিত ছিল, শুধু জ্যাসপার বাদে। সবার মধ্যে পরিচিত ছিল সেই ঘ্রাণে, তবে ফিওনার জন্য এটা ছিল নতুন এক অভিজ্ঞতা, একেবারে স্নিগ্ধ আর প্রাণবন্ত, যেন প্রেমের প্রথম আবাহন। ফিওনা সেই সুবাসের ঘ্রাণে যেন বিমোহিত হয়ে গেল। মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে এবং তার হৃদয়ে এক অজানা অনুভূতি জাগ্রত হলো। ফিওনা শ্বাস টেনে নিল, সুবাসে যেন তার শ্বাসরোল প্রবাহিত হতে লাগলো। কিছুক্ষণ পর যখন জ্যাসপার সিঁড়ি বেয়ে নামতে লাগলো, তখন ঘরটি যেন তার উপস্থিতি নতুনভাবে আলোকিত হয়ে উঠল। সেই ভেনাসের বিশেষ পারফিউমের ঘ্রাণ আরও গাঢ় হলো, পরিবেশকে ভরিয়ে দিল। যখন জ্যাসপার টেবিলের নজর আসনে বসল, ফিওনা তৎক্ষণাৎ বুঝতে পারল এটি ছিল জ্যাসপারের গায়ের পারফিউম। ফিওনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি প্রবাহিত হতে লাগলো। ইচ্ছে করছিল যেন জ্যাসপারের শরীরে নাক ডুবিয়ে সেই ঘ্রাণ গ্রহণ করতে। নিজের ওপর রাগ হচ্ছে, এই অদ্ভুত নোংরা চিন্তা কেন তার মনে ঢুকে পড়ছে। ফিওনা নিজেকে প্রশ্ন করতে লাগলো, কেন সে এসব ভাবছে। তার ভেতরে কিছু একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেন জ্যাসপারের প্রতি আকর্ষণ এক নতুন মাত্রা অর্জন করেছে। ফিওনা অন্যমনস্ক হয়তো জ্যাসপারের কিছুটা আন্দাজ করতে পারল। তার চোখে সে অদ্ভুত দীপ্তি, সেটা দেখে মনে হলো কিছু একটা চলছে তার মনে। কিন্তু ফিওনা তখন কোথায় হারিয়ে গেছে সে নিজেও জানে না। জ্যাসপার যখন ফিওনাকে ডাকলো, তার কণ্ঠে এক ধরনের তীব্রতা ছিল। ফিওনা, এই শব্দটি যেন তাকে বাস্তবতায় ফিরিয়ে নিয়ে এলো। ফিওনা কেঁপে উঠল, তার ধ্যান ভেঙে গেল। জ্যাসপার টেবিলে বসে তাকে লক্ষ্য করছিল। এভাবে বসিয়ে রাখবে নাকি খাবার পরিবেশনটা করবে? প্রচুর খিদে পেয়েছে, আগে খাবারটা দাও। সবাই খেতে বসেছে, এসব আকাশকুসুম ভাবনা পরে ডুবে থাকা যাবে। ফিওনার পুনরায় নিজের ওপর নিজের রাগ হতে শুরু করলো। আর কোনো কিছু না বলে সবাইকে খাবার বেড়ে দিল। খাবার মাঝে একেবারে সরাসরি জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, বলছিলাম যে প্রিন্স আরিজেন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে ফিওনাকে নিয়ে গ্লাস হাউস থেকে বের হয়ে ওই হ্রদে একটু গোসল করতে যেতাম। জ্যাসপার কিছুটা নিঃসংকোচে উত্তর দিল, ওকে নিয়ে, কিন্তু খেয়াল রাখবে এই মেয়েটা যেন আবার পালিয়ে না যায়। অবশ্যই পালাতে পারবে না, তবু ওর জন্য খামোখা আমি কোনো হয়রানি হতে চাই না। করে আর কথা সমর্থন করলো, না না প্রিন্স, আপনি আমার উপর ভরসা রাখুন। ফিওনা এমন কিছু করবে না, শুধুমাত্র অল্প সময়ের জন্য বাইরে যেতে পারবো। জ্যাসপার বলল, আমি চাই না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটুক। একবার হাসি মুখে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন প্রিন্স,
আমি সবকিছু নিয়ন্ত্রণে রাখবো। খাবার শেষ করে ফিওনা আর অ্যাকোয়ারা গ্লাস হাউসের বাইরের দিকে বেরিয়ে পড়লো। করার প্রথমে কিছুটা অস্বস্তি লাগলে ধীরে ধীরে ফিওনা আবার বাইরের হাওয়ার প্রশান্তি অনুভব করলো। এটি যেন তার দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা। চারদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে সে দেখল পাহাড়গুলো সত্যি অসাধারণ সুন্দর। বনভূমির মাঝে গাঢ় সবুজ রং ফুটিয়ে তুলেছে এবং হ্রদের পানিগুলো কতটা পরিষ্কার আর নীল, যেন এক বিশাল নীল সুতোর মতো জলরাশি সারা পৃথিবীকে আলিঙ্গন করে রেখেছে। হঠাৎ ফিওনার দৃষ্টি আকর্ষণ করলো অ্যাকোয়ারা, যেটি ছোট রঙিন নৌকা, সেটাকে কত সুন্দরভাবে ফুলে সাজিয়ে তুলেছে। নৌকার চারপাশে নানা রঙের ফুলগুলো যেন এক জাদুকরী জগতের সূচনা করেছে। ফিওনার চোখে মুখে আনন্দের উল্লাস। এটা কি তুমি সেজেছ? ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো। অ্যাকোয়ারা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভাবলাম আজকের জন্য কিছু বিশেষ করি। এই নৌকাটা আমাদের জন্য আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করার জন্য তৈরি করলাম। ফিওনা হাসি মুখে নৌকাটির দিকে একবার তাকালো। ফুলগুলো যেন নৌকার সৌন্দর্য দ্বিগুণ করেছে। ফিওনা আর অ্যাকোয়ারা দুজনে নৌকায় উঠে পড়ল। নৌকাটা ফুলের মাঝে অবস্থান করছিল, যেন প্রাকৃতিক এক অনন্য শোভা। ফিওনা মুগ্ধ হয়ে চারপাশে তাকালো। নৌকার পাশে থাকা রং বেরঙের ফুলগুলো যেন তাদের হাসিকে আরো উজ্জ্বল করে তুলছিল। সাবলীল এসে ফিওনা দুই পা পানিতে ডোবালো। কোমল পানি তার পায়ের তলে ছুঁয়ে গেল, যেন ঠান্ডা স্নিগ্ধতা নিয়ে এসেছে। পায়ের তলায় নাচাতে নাচাতে ফিওনা এক বাচ্চার মতো হাসতে লাগলো। প্রতিটি দেহ যেন তার হাসির সাথে তাল মিলিয়ে নাচছিল। কি অসাধারণ! ফিওনা উল্লাসের সাথে বলল। এটা তো সত্যি এক রূপকথার অনুভূতি। অ্যাকোয়ারা তার পাশে বসে ফিওনার আনন্দ দেখে ভীষণ খুশি হলো। ঠিক বলেছে, এটা আমাদের জন্য এক রূপকথার আনন্দ, সে বলল। ফিওনা মনে হচ্ছিল এই প্রথম এখানে আসার পর এত আনন্দ সে কখনো অনুভব করেনি। প্রকৃতির সাথে এই সংযোগ, মুক্ত বাতাসের স্রোত আর ফুলের সৌন্দর্য সবকিছু মিলিয়ে যেন তার হৃদয়কে প্রশান্তি দিচ্ছিল। আচ্ছা ফিওনা, চলো এবার হ্রদে নামি, অ্যাকোয়ারা উৎসাহের সঙ্গে বলল। ফিওনা মাথা নেড়ে সম্মতি জানাল। দুজনে একসাথে পানির ভেতরে নেমে গেল। হালকা ডুব দিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়ালো। হঠাৎ ফিওনা দুষ্টুমি করে অ্যাকোয়ারার দিকে পানি ছিটিয়ে দিল। থামো ফিউ! অ্যাকোয়ারা হাসতে হাসতে হাত দিয়ে চোখ মুখ ঢেকে নিল। অ্যাকোয়ারার চোখে মুখে পানি পড়তে লাগলো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। এই বলে অ্যাকোয়ারার সৃষ্টির প্রতিক্রিয়া ড্রাগন রূপে পরিণত হলো। বিশাল নীল ডানা ঝাপটিয়ে উঠল আর সে পানির ওপর দিয়ে গা ছমছম করে এক দৃশ্য সৃষ্টি তৈরি করলো। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল। অ্যাকোয়ারা যখন ডানা ঝাপটাল তখন তার বিশাল ডানা থেকে পানি ছিটকে ফিওনার দিকে এগিয়ে এল এবং স্রোতের সঙ্গে ভেসে যেতে লাগলো। হঠাৎ তার চোখে পানি ঢুকে গেল, যেন এক জলোচ্ছ্বাসে ডুবে যাচ্ছে। অ্যাকোয়ারা, থামো প্লিজ, এটা কিন্তু চিটিং। ফিওনা অস্থির হয়ে চেঁচিয়ে উঠল। এক হাতে জল ধরে রাখতে চেষ্টা করে হাসি আর অস্থিরতা সামলাতে পারছিল না। ফিওনা আর অ্যাকোয়ারা যখন আনন্দে মেতে উঠছে তখন দূরে একজোড়া চোখ তাদের দিকে গভীর দৃষ্টিতে নিমজ্জিত করেছিল। সে শান্ত পলকহীন চোখের অধিকারী জ্যাসপার তার বিশাল গ্লাস হাউসের ছাদে দাঁড়িয়েছিল। তার মনোযোগ সারা
বিশ্বের সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে ফিওনার হাসিতে নিবদ্ধ হয়েছিল। ফিওনার হাসির ঝড় যেন তার হৃদয়ে এক অস্থিরতা সৃষ্টি করছিল। প্রতিটি হাসির ঢেউ জাসপারের ভেতরে নাড়া দিচ্ছিল। অদ্ভুত এক অনুভূতি, মাথায় অস্পষ্ট এক চাপ অনুভূত করছিল, যেন মাথা থেকে কিছু নিষ্ক্রিয় হচ্ছে। এরই মাঝে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছিল, যেন সেখানে এক অজানা শক্তির স্রোত প্রবাহিত হচ্ছে। জাসপার বুঝতে পারছিল তার ভেতরে কিছু একটা ফাংশন অ্যাক্টিভ হয়ে উঠেছে। ধন্যবাদ সকলকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান।